তার সম্পর্কে কংগ্রেসের বিভিন্ন নেতারা উক্তি করেছেন এবং সর্বোপরি 1956 থেকে 1990 সাল পর্যন্ত সেই কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরের কথা একবারও চিন্তা করেননি। সারা ভারতবর্ষের মানুষ জানেন যে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এবং আমাদের নেতৃবৃন্দের উদ্যোগে ভারতবর্ষের এ ধরনের একজন মহান কৃতি সন্তানকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়। কংগ্রেসও তার বিরোধিতাই করেছিল, কংগ্রেস তার পক্ষে ছিল না। তো যারা বাবা সাহেবের জীবদ্দশায় বাবা সাহেবকে প্রত্যাখ্যান করেছে, যারা কংগ্রেস অধিবেশনকে জাতপাতের উপরে ভিত্তি করে বাবা সাহেব আম্বেদকর এবং জগজীবন রামকে অধিবেশনে বসার জন্য অস্পৃশ্য বলে আলাদা জায়গায় চেয়ার রেখে দিয়েছিলেন, তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার এই মুহূর্তে নেই। শাহবানু মামলায় সংবিধানের মূল দর্শনকে ধ্বংস করা হয়েছে। সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে জরুরি অবস্থায় বিরোধী শূন্য করে বিরোধীদের জেলের ভিতরে রেখে সংবিধানের প্রিয়াম্বেলে আজকে ওই সোশ্যালিজম এবং সেকুলার এই দুটি শব্দকে ঢোকানো হয়েছে, যেটা ভারতীয় ভাবধারা এবং ভারতীয় ভাবধারার মূল দর্শনের বিরোধী। সেকুলার ভারতবর্ষে সংবিধানে জায়গা পাবে কিনা এই নিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেট হয়। বিষয়টা এমন নয় যে পণ্ডিত জওহরলাল নেহরু সেকুলার শব্দটির সঙ্গে পরিচিত ছিলেন না, কিন্তু তারপরেও তিনি সেটা প্রিয়াম্বেলে স্থান দেওয়ার পক্ষে ছিলেন না। যারা আজকে দাঁড়িয়ে বলছেন যে বিজেপির কি অবদান আছে কনস্টিটিউশন তৈরিতে, তাদের মনে রাখা উচিত 1946 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে শ্যামাপ্রসাদ মুখার্জি নির্বাচিত হয়েছিল এবং শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের জাতীয় মন্ত্রিসভায় সামিল করা হয়, সেটাও কিন্তু মহাত্মা গান্ধীর অনুরোধে, জওহরলাল নেহরুর ইচ্ছায় নয়। শুধুমাত্র একটি পরিবারকে গৌরবান্বিত করবার জন্য যারা ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করেছেন, যারা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে প্রতারণা করেছেন, যারা অত্যন্ত সমাজের পিছিয়ে পড়া একটি শ্রেণীর প্রতিনিধি, যিনি বিহারে দুবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন কর্পূরী ঠাকুর, তার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল কংগ্রেস, কর্পূরী কর্পূরা নেই তো ছোড় গদি উঠাও স্তুরা। এই যে কংগ্রেসের চেহারা, তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই। একটা আজকে বাবা সাহেবকে কেন্দ্র করে কার্যত বাবা সাহেবের অপমান করছেন এবং ভারতীয় রাজনীতিকে কলুষিত করছেন। মাত্র কয়েকদিন আগে ভারতীয় সংসদ প্রথম দেখলো যে একজন সাংসদের মাথা ফেটে গেল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর ধাক্কায়, একজনকে আইসিইউতে অ্যাডমিট করাতে হলো। এই পরিস্থিতি কংগ্রেস তৈরি করছে। প্রতিদিন কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে ভারতবর্ষের মানুষের টাকা, কারণ তারা আমাদের নির্বাচিত করে পাঠায়। আমরা যারা রাজনীতি করি, আমাদের নির্বাচিত করে দেশের মানুষ সংসদে পাঠায় তাদের কথা, তাদের ব্যথাকে তুলে ধরবার জন্য, যুগোপযোগী করে নতুন আইন তৈরি করবার জন্য। একটার পর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল আজকে এই অধিবেশনে পাশ করানো গেল না, শুধুমাত্র কংগ্রেসের এই নীতিহীনতার কারণে, সংবিধান বিরোধিতার কারণে এবং বাবা সাহেব আম্বেদকরের নামকে কলঙ্কিত করবার কারণে। তারা সংবিধানকে শুধু কলঙ্কিত করলেন না, যারা সংবিধানের কথা বলছেন, সংবিধানের কোন কথা কংগ্রেস কবে মেনে চলেছে? অধীর চৌধুরী আজকে এখানে বক্তব্য রাখছেন, তাকে বলুন না পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সরকার আছে তার সহযোগী দিল্লিতে তারা ভারতীয় সংবিধানের কতটা মর্যাদা রক্ষা করছেন। তাই তৃণমূল কংগ্রেস এদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে কথা বলার। তৃণমূলও নাকি শুনলাম হাওড়া নেতা তার নেতৃত্ব মিছিলে নেমে পড়েছে। তা তিনি কি করতেন? অরূপ রায় যিনি নেতৃত্ব দিচ্ছেন আজকের মিছিলে, সেই অরূপ রায় ছোটবেলা থেকেই কংগ্রেসের কর্মী, ছাত্র নেতা ছিলেন। তারপরে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। প্রশ্নের উত্তর দিতে পারবেন যে কেন আম্বেদকর এবং জগজীবন রামের চেয়ার অধিবেশনে আলাদা করে রাখা হয়েছিল? যারা নিজেদের দলের মধ্যেই অস্পৃশ্যতাকে দূর করতে পারেনি, যাদের নিজেদের দলের মধ্যেই যারা দীর্ঘদিন এই উচ্চবর্ণের সুপ্রিমেসিকে জীবিত রেখেছিল, তারা আজকে রাস্তায় মিছিল নেমেছেন, তাও পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে জাতপাতের রাজনীতি বা জাতপাতের বিভাজন এর থেকে আমরা অনেকটা দূরে এগিয়ে গেছি।
সমিতা, সেখান থেকে অন্য সাবজেক্টে আসি। রাজ্যে রাজ্য সরকার যেভাবে সংখ্যালঘুদের শোষণ করার বলে অভিযোগ উঠতে পারবে, সেটাই কি কোথাও গিয়ে ভিন্ন দেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য এই রাজ্য সেফ হোম হয়ে দাঁড়াচ্ছে? না না, এ রাজ্য আগে ছিল সেফ প্যাসেজ, এখন সেম হোম হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের রাজত্বে। আমরা আজকে থেকে নয়, একদম 80-র দশক থেকে আমরা বলে আসছি যে ভারতবর্ষের উপরে একটা বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন। সিপিআইএম তাদের এখানে এনে ভোটার লিস্টে নাম তুলতো, খাস জমি পাইয়ে দিত, রেশন কার্ড পাইয়ে দিত, তাদের দিয়ে ভোট দেওয়া। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসবার পর তৃণমূল তাদের সব শুধু তাদের আমদানি করছে না, তার সঙ্গে সঙ্গে একটা জিহাদি চিন্তা ভাবনাকে এখানে নিয়ে আসছে। আগে পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ, আর এখন পশ্চিমবঙ্গ হচ্ছে জঙ্গিদের জন্য একটা সেফ হোম। না মানে এই যে কিছুদিন আগেও দেখা গেছে একটা জঙ্গি ধরা পড়লো এসটিএফ এর জেলে, আবার গতকালও ধরা পড়ছে। এই যে পরপর যে ধারাবাহিকভাবে যে জঙ্গিরা সমাজ বিরোধীরা মনে করছে এই সরকারটা তাদের সরকার, পুলিশ তাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না। আর জঙ্গিরা দেখছে যে রাজ্যে দাঁড়িয়ে বলা হচ্ছে হিন্দু 30% মুর্শিদাবাদ জেলায় যখন খুশি কেটে ভাঙি নদীতে বাঁচিয়ে দিতে পারবো, যে রাজ্যে সরাসরি মন্ত্রী ধর্মান্তকরণের কথা বলছেন, পুরো ভারতবর্ষের কে দারুল ইসলাম বানিয়ে ফেলার কথা বলছেন, যেখানে বলা হচ্ছে যে সরকারের যে ফ্ল্যাগশিপ প্রজেক্ট পরিবার পরিকল্পনা, সেটার জায়গায় বলা হচ্ছে হামদো হামারা দো নয়, হামদো হামারা ছে। তাহলে জঙ্গিরা তো ভাববেই এটা তাদের দেশ, সেই জন্যই তারা বাংলায় আশ্রয় নিয়েছে। জঙ্গিরা বা বাংলাদেশিরা এই রাজ্যে আশ্রয় নিচ্ছে, আধার কার্ড তৈরি হচ্ছে, ভোটার কার্ড তৈরি হচ্ছে, পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে, কোনো পুলিশ ভেরিফিকেশন নেই। না না, এখানে তো প্রচুর ফলস ভোটার লিস্টে নাম তোলা আছে, বিভিন্ন জায়গায় আধার কার্ড, প্যান কার্ড আছে, তৈরি হয়। বারাসাতের সবচেয়ে বড় হাব, তারা বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে পর্যন্ত ধরা পড়ে। আর যারা আমাদের এখানকার যারা এখানকার মুসলমান আছেন, যারা ভারতবর্ষ ছেড়ে চলে যায়নি, যে মুসলমানরা দেশভাগের সময়ও এই দেশটাকে নিজের দেশ বলে মনে করেছে, সনাতনী মুসলমানও তো এদেশে আছে, যারা মনে করেন যে আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল, আমরা আমাদের পূর্বপুরুষের নামটা বদলাতে পারিনি, আমরা আমাদের উপাসনা পদ্ধতিটা বদল করতে পেরেছি, তারা এদেশে ছিল, আজকে তারা অসুবিধার মধ্যে পড়ছেন, তাদের মানুষ সন্দেহের চোখে দেখছে, এটা তাদের অসুবিধা করছে। আধার কার্ড, ফল্ট রেশন কার্ড এখানে তৈরি হচ্ছে। তো আমরা আবেদন করছি আমাদের দলের পক্ষ থেকে, এ ধরনের যে মুসলমান যারা আছেন, যারা শিক্ষিত মানুষ, যারা এই উগ্রপন্থাকে সমর্থন করেন না, যারা ভারতবর্ষকে দারুল হার্ব বলে মনে করেন না, যারা ভারতবর্ষকে দারুল ইসলাম বানাতে চান না, যারা তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় শিক্ষা দিতে চান না, যারা একটা মধ্যযুগীয় ব্যবস্থাকে পশ্চিমবঙ্গের মাটিতে বা ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠিত করতে চান না, যাদের পূর্বপুরুষ দেশভাগের সময় অনেক কষ্ট সহ্য করে এই দেশে থেকে গেছেন, আজকে তারা সচেতন হন। তাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি, তারা সচেতন হন। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, আমরা ধর্মের ভিত্তিতে বিভাজন চাইছি না, কিন্তু এই মাটি বহুত্ববাদের মাটি, এই মাটিকে বহুত্ববাদকে বাঁচিয়ে রাখতে গেলে, হিন্দু এবং মুসলমানকে একই জায়গায় রাখতে গেলে, আজকে মুসলমান সমাজেরও যারা শিক্ষিত মানুষজন আছেন, যারা আজকে আধুনিক মনস্ক মানুষ আছেন, যারা বিশ্বাস করেন আজকের ধর্ম হলো গণতন্ত্র এবং আজকের রাজনীতি হলো উন্নয়ন, তাদের এগিয়ে আসা দরকার এই মৌলবাদীদের বিরুদ্ধে। আপনি একজন তৃণমূল কংগ্রেসের নেতা, মুসলমান নেতা, একজন মুসলিম নেতার নাম বলুন যার ছেলে মেয়ে মাদ্রাসায় পড়েছে। একজন মুসলিম নেতার নাম বলুন যার 12টা বাচ্চা আছে। একজনের নাম বলুন যারা নেতৃত্ব দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের যত নেতা আছে, আজকে ফিরাজ হাকিম যিনি এখন মানে সবচেয়ে বড় টর্চ বিয়ার হয়েছেন এই সমাজের, তার মেয়েরা কোথায় পড়েছে, কোন মাদ্রাসায় পড়েছে, কোন খারিজি মাদ্রাসায় পড়েছে? তিনি যাদের অ্যাড্রেস করছেন তারা খারিজি মাদ্রাসার লোকজন। আর নিজের পরিবারের মধ্যে তিনি যেভাবে পরিবার চালাচ্ছেন, সেই পরিবারের সেটা একটা আধুনিক জীবন। তার মেয়ে ডাক্তার হবে, তার মেয়ে বহুজাতিক সংস্থায় চাকরি করবে, আর বাদবাকি যারা মুসলমান আছেন তাদের বলা হবে যে তোমরা সংখ্যা বাড়াও। আল্লাহ চাইলে এটা একদিন দারুল ইসলাম হয়ে যাবে, দারুল হার্ব থাকবে না।
আজকে সমস্ত মুসলমানদের এই সব বিষয়ে সচেতন হতে হবে, যার কতদিন মুরগি হয়ে থাকবেন, আর কতদিন অন্যের হাতের ক্রীড়নক হয়ে থাকবেন, আর কতদিন ভোটার হয়ে বেঁচে থাকবেন। মনুষ্যত্বের মর্যাদা নিয়ে বাঁচুন, ভারতবাসী হিসেবে বাঁচুন, সমাজের মূল যে জনজীবনের স্রোত তার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করুন। তুমি তো আমি ফিরাদের কথা বলছিলেন, ফিরাদ হাকিম আজ বলেছেন যে সংখ্যালঘু মানে যারা পিছিয়ে পড়া, এদের এগিয়ে নিয়ে আসতে হবে, তাদের এগোতে বলা অপরাধ নয়, আমি তাদের পরিষেবা দিই, তা এদের এগিয়ে নিয়ে যাওয়া আমার ধর্ম, কাজ করব, ভোট এমনি পাবো 2026-এ 260। দেখুন, ফিরাদ সুরাবর্দী হাকিমের থেকে মানুষ যেটা শোনার সেটা শুনে নিয়েছে। ফিরাদ হাকিম প্রথমে যখন বললেন যে মিনি পাকিস্তান, তারপরে তিনি বললেন আমরা দুর্ভাগা, এখন তিনি বললেন দারুল ইসলামের কথা, ভারতবর্ষের ইসলামাইজেশনের কথা। এমনকি সংবিধানের শপথ দেওয়া একজন মন্ত্রী তিনি ভারতীয় বিচার ব্যবস্থার উপরে আঙুল তুলে দিয়ে বললেন যে 2জন হাইকোর্টে মাত্র মুসলিম জাজ আছে। তাই তার থেকে মানুষ আর কিছু নতুন করে নেবে না, অন্তত সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এমনকি তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছেও আবেদন, আপনারা এই চিন্তা ভাবনার বাইরে চলে আসুন, নাহলে আরেকটা বাংলাদেশ আপনাদের জন্য অপেক্ষা করছে। আর মার যখন শুরু হবে তখন কিন্তু তৃণমূল কংগ্রেস সিপিএম কেউ আলাদা করে, বিজেপি আলাদা করে বাঁচবে না। আজকে বিজেপি মার খাচ্ছে, কিন্তু তখন তৃণমূলের ওপর মারের হাত থেকে বাঁচবে না। তার সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গেছে বাংলাদেশ। প্রথম যে গুলি করে যাকে খুন করেছে সে হচ্ছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা। তার অপরাধ, সে হিন্দু, তার সঙ্গে তো ধর্মের কোনো যোগাযোগ ছিল না, তার সঙ্গে তো কোনো আওয়ামী লীগ কিংবা বিএনপির অন্য কোনো সংঘাত ছিল না। সে বামপন্থী কমিউনিস্ট একজন, সে তার চিন্তা ভাবনার কথা প্রচার করতো, তাই তাকে প্রথমে খুন করেছে। আপনি একটু আগে মাদ্রাসার কথা বলছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে মাদ্রাসাগুলো কার্যত জঙ্গি কার্যকলাপ বা শিক্ষাদায়ী হয়ে উঠেছে। বুদ্ধদেব ভট্টাচার্য এই বক্তব্য রেখেছিলেন, আবার দলের চাপে এই বক্তব্যকে প্রায় 24 ঘন্টা পরেই তাকে উইথড্র করে নিতে হয়েছিল। কারণ বামপন্থীরা জানতেন, কমিউনিস্ট পার্টি জানতো যে এটা তাদের ভোট ব্যাংক আহত যাতে না হয়। তাই ভোট সর্বস্ব রাজনীতির কারণে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো একজন প্রগতিশীল আধুনিক মনস্ক মানুষকে আত্মসমর্পণ করতে হয় দলের চাপের কাছে, এবং তিনি প্রত্যাহার করেন। বুদ্ধদেব ভট্টাচার্য যেটা বলেছিলেন সেটা ঠিক বলেছিলেন, এবং ভবিষ্যতের প্রজন্ম বুদ্ধদেব ভট্টাচার্যকে এই বক্তব্য রাখবার জন্য তাকে প্রণাম জানাবে। বিভিন্ন জেলায় প্রচুর সংখ্যায় অবৈধ মাদ্রাসা ঢুকে দিচ্ছে, জঙ্গিরা এখানে এসে মাদ্রাসা খুলে ফেলছে। দেখুন, জঙ্গিরা মাদ্রাসা খুলছে, জঙ্গিরা এতিমখানা খুলছে, কিন্তু আমাদের এখানে সীমান্তে বিভিন্ন ধরনের কাজকর্মের সঙ্গে যারা লিপ্ত, বালি পাথর গরুর সঙ্গে যারা লিপ্ত, তারা এদের ফান্ডিং করে। এদের ইন্টারন্যাশনাল ফান্ডিং আছে, এটা প্রত্যেকের জানা। রাতারাতি 10 বছরের মধ্যে যেভাবে বিভিন্ন জায়গায় অবৈধ মসজিদ তৈরি হয়ে গেল, বিভিন্ন একটার পর একটা, আমি বসিরহাটের বিধায়ক ছিলাম, একটার পর একটা সেখানে এতিমখানা তৈরি হচ্ছে। কারা ফান্ডিং করে প্রত্যেকে জানা। আর পড়ানো হচ্ছে কি? কোনো জায়গায় ইংরেজি পড়াচ্ছে, কোনো জায়গায় বিজ্ঞান পড়াচ্ছে। তো আমাদের আজকে এই প্রজন্মে দাঁড়িয়ে এই সময়ে কালে আরবি ফার্সি শিখিয়ে আজকে ছেলে মেয়েগুলো সর্বনাশ করছে। সেই জন্যই তো আমরা বলছি, যারা সনাতনী মুসলমান আছেন, যারা জাতীয়তাবাদী মুসলমান আছেন, যারা ভারতবর্ষটাকে নিজের দেশ বলে মনে করেন, যারা মনে করেন তাদের পূর্বপুরুষ কোনো সময় ধর্মান্তকরণ তো হতে বাধ্য হয়েছিল, তারা এগিয়ে আসুন। সমাজকে বাঁচানোর দায়িত্ব আপনাদের হাতে। মুর্শিদাবাদের যে এই সাদরাত নামে যে জমি ধরা পড়েছে, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে সে 10-12 বছর আগে এসেছিল, তার পিসির সাহায্যে সে এখানে বাড়ি জমি কিনে ফেলেছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে তার পিসির মেয়ে হচ্ছে তৃণমূলের একজন ওখানকার নেত্রী। তাহলে এই সরাসরি রাজনৈতিক যোগাযোগটা তাদেরকে আরো বেশি স্বাভাবিকভাবেই মুসলিমদের যে কোনো ভাবে তৃণমূল কংগ্রেস এবং আগে সিপিএম একটা কনসলিডেটেড ভোট ব্যাংক বানাতে সমর্থ হয়েছিল। এবার যে কোনো ভাবে কারোর যদি র্যাডিকালাইজেশন হয়ে যায়, কেউ যদি মনে করে ভারতবর্ষেরও ইসলামীকরণ প্রয়োজন আছে, এই চিন্তা ভাবনায় যদি কেউ বিশ্বাসী হয়ে যায়, ওপার বাংলা থেকে যদি কেউ এসে এদিকে ঢুকে পড়ে, সে জঙ্গি হোক আর কোনো মৌলানাই হোক, সে যদি ঢুকে পড়ে আর সেও যদি এই চিন্তা ভাবনা করে, তাকে সেই সমাজ গ্রহণ করেছে। পুলিশ এর ক্ষমতা নেই তার বিরুদ্ধে বলার। আর তৃণমূল তো ঘোষণা করেই দিয়েছে, একজন বাংলাদেশের নাম যেন ভোটার লিস্টের বাইরে না থাকে। মুখ্যমন্ত্রী একবার ঘোষণা করেছিলেন যে আমি 10,000 মাদ্রাসাকে সরকারি বৈধতা দিয়ে দিলাম, কিন্তু তিনি কোনো টাকা খরচা করলেন না। এখন সরকার তো চাইছেই এই ধরনের মাদ্রাসা,
আপনি পাঠ্যপুস্তকের প্রত্যেকটা জায়গায় লাইন পড়ুন, নামগুলো ছোটবেলায় আপনি যখন অঙ্ক করেছিলেন তখন যে নামগুলো ছিল সেই নামগুলো দেখবেন বদল হয়ে গেছে। রামধনু শুধু এমনি কারণেই এমনি এমনি রংধনু হয়ে যায়নি। পার্থ চট্টোপাধ্যায় কল্পনা দিয়ে এটা করেননি। এটা মৌলবাদী তোষণ এবং মৌলবাদের কাছে আত্মসমর্পণের কারণে টেক্সটে পরিবর্তন আনা হয়েছে। ক্লাস 8-এ পড়ানো হচ্ছে যে মদন মোহন মালবীয়, শ্রী গোল ওয়ার্কার বা আমাদের এখানে আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী এরা এবং কংগ্রেসের হিন্দু নেতৃত্ব ভারত বিভাগের চেষ্টা করছিলেন, হিন্দু মুসলমানের বিভাজনের, এবং যে ব্যক্তি সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা ঐক্যবদ্ধ ভারত চাইছিলেন তার নাম হচ্ছে ডক্টর সৈয়দ আহমদ খান। এটা পড়ানো হচ্ছে, আমরা তো কোর্টে যাচ্ছি এটা নিয়ে মামলা করাতে। আমাদের খুব শীঘ্রই এটা নিয়ে মামলা হবে। আমি তো একটা আছে না প্রকাশন, ওই যে বলেছিলাম আগে বিদ্যাসাগরের ছোট ভাই, কি নাম যেন, এটা পড়তে হয় নাহলে পিছিয়ে পড়তে হয়, ওই ছায়া। হ্যাঁ, ওটা ওই ছায়া। তো ছায়ার বিরুদ্ধে মানে মামলা ওরা বইতে লিখেছে, তো বিদ্যাসাগর তৈরি করছে, মানে বিদ্যাসাগর তো একটু এগিয়ে গেছে। এরাজ্যে জঙ্গি হোক বা বাংলাদেশ অনুপ্রবেশকারী হোক, যতবারই ঢোকে তৃণমূলকে বলা হলো, তৃণমূল বারবার আপনাদের দিকে আঙুল তোলে, বলা হয় কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ নজরদারি করছে। দেখুন প্রশ্নটা হচ্ছে না 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 না, এটা আমরা বলি, আমরা শুধু ফেন্সি। দেখুন আমি একটা সীমান্তবর্তী জেলার বিধায়ক ছিলাম এবং আপনারা সাংবাদিকতার কারণে বিভিন্ন জায়গায় আপনারা ঘুরে বেড়ান। আমি আপনাদের বিজেপির পক্ষ থেকে, রাজ্য বিজেপির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে প্রত্যেক সাংবাদিককে আহ্বান করছি, প্রত্যেক হাউসকে আমি বলছি, দয়া করে একবার গিয়ে বর্ডারটা গিয়ে দেখুন। বর্ডারের উপরে আপনারা স্টোরি করুন। কোন বিএসএফ এর পক্ষে, কোন একটা মিলিটারির পক্ষে ইনফিল্ট্রেশন বন্ধ করা সম্ভব নয়। স্থানীয় মানুষের সচেতনতা, রাজনৈতিক ঐক্যমত্য এবং বিএসএফ আর স্টেট পুলিশের জয়েন্ট অপারেশন ছাড়া কোনো দিন অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয়। বিএসএফ কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি নয়। বিএসএফ কোনো অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করলে তাকে তুলে দিতে হয় পুলিশের হাতে ফরেনার্স অ্যাক্টে বুক করতে, এবং সেই আসামি যখন কোর্টে যায় তখন দেখা যায় যে পিপি হয় নীরব নয় পিপি সেখানে নেই এবং তারা নীল আকাশে মিশে যায়। আমি দুটো গ্রুপকে বিধায়ক থাকাকালীন আমার আমার সামনে ধরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেল যে বসিরহাট কোর্ট থেকে তারা বেকসুর জামিন পেয়ে বেরিয়ে গেল, কার্যত কোনো ব্যবস্থাই নেওয়া হলো। বিএসএফ গ্রেপ্তার করতে পারে, কিন্তু বিএসএফ এর ক্ষমতা নেই। 2200 কিলোমিটার, 4007 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার, একটা অবৈজ্ঞানিক কোরাস বর্ডার। মাঝখান দিয়ে ইছামতি নদী চলে গেছে, এপার আমার ওপার তোমার। আর ইন্টারন্যাশনাল আইনে বলা হচ্ছে যে এভরিথিং ইজ ডিমার্কেটেড, তুমি কোনো ইমাজিনারি শব্দ ব্যবহার করা যাবে না। এটা ইমাজিনারি ছাড়া কি? আমরা টেকনিক্যালি কথা বলতে গেলে আমাকে বলতে হবে ডিমার্কেটেড, এভরিথিং ইজ ডিমার্কেটেড বিটুইন দ্য টু নেশনস। কিন্তু আসলটা কি? আসল হলো আমি দেখছি নদীর অর্ধেকটা আমার আর অর্ধেকটা বাংলাদেশ, তো সেখানে কোনোদিন অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব? রাজ্যপাল যাদবপুরের যে সমাবর্তন সেটা নিয়ে বলেছিলেন এটা ইলিগাল এবং নিয়ম মেনে হচ্ছে না, সেখানে আগামীকালে সমাবর্তন হচ্ছে। দেখুন, রাজ্যপালের বিষয় আমরা নেই, আমরা রাজভবনের প্রতিনিধিও নয়, আমি রাজ্যপালের মুখপাত্রও নই। রাজ্যপালেরটা বুঝছেন কোনটা সাংবিধানিক, কোনটা অসাংবিধানিক, কোনটা বৈধ, কোনটা অবৈধ। চ্যান্সেলর হিসেবে তিনি তার সিদ্ধান্ত নিচ্ছেন। বিজেপি এই বিতর্কের মধ্যে থাকতে রাজি নয়। সম্ভব নয়, কিন্তু আপনাদের বিএসএফ তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো বারবার জমি চাওয়া হয়েছে, যে জায়গাটা কাটা দেওয়া সম্ভব সেই জায়গাটা জমিছে, সেই সহযোগিতা তো পারবে। দেখুন, এই মুহূর্তে রাজ্যের বহু বিএসএফ এর চেকপোস্ট এবং ফেন্সিং এর কাজ বন্ধ আছে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে। এর পরে আমি কোনো আর কথা বলতে পারবো না, কারণ সেটা বলা টেকনিক্যালি যায় না। যে কাশ্মীরি জঙ্গিকে অ্যারেস্ট করা হয়েছে ক্যানিং থেকে, জাভেদ মুন্সি, যে আইইডি প্রসিদ্ধ, একটা সিদ্ধ অস্ত্র
বাংলাদেশে অর্থ সংগ্রহ করা বা পাঠানো এবং সেখানে প্রশিক্ষণ দেওয়ার জন্যই এই গোটা যে প্রশিক্ষণ দেওয়া তার কাজ ছিল। সেক্ষেত্রে বাংলায় অশান্তি বা নাশকতাই কি মূল উদ্দেশ্য ছিল এই যাদের প্রশিক্ষণ? কোথায়কার উদ্দেশ্য ছিল সেটা আমাদের জানা নেই। বাংলায় হয়তো বসে বোমটা বানাতো আর ফাটাতো কি গুজরাটে, সেটাও হতে পারে, সেটা আমাদের জানা নেই। সেটা তো পুলিশের যারা গ্রেপ্তার করেছে তাদের এতে উঠে আসবে। আমরা শুধু এটুকুনি বলতে পারি যে নরেন্দ্র মোদী যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, মানে গুজরাটের, তখন দুজন জঙ্গি নিউ দিল্লির রেলওয়ে স্টেশন থেকে ধরা পড়ে। তারা গুজরাট যাচ্ছিল, লক্ষ্য ছিল একটাই, সেখানকার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করা। এবং তারা যখন ধরা পড়ার পরে জিজ্ঞাসাবাদের পরে তারা বলেছিল বনগা সীমান্তের পাশ থেকে তারা আমাদের দেশে অনুপ্রবেশ করেছে। পরবর্তীকালে বারাসাতে এসে কয়েকদিন ছিল, বারাসাত থেকে ট্রেনে চেপে তারা শিয়ালদা স্টেশনে এসেছিল, শিয়ালদার রাজধানী চেপে তারা গিয়ে নিউ দিল্লি স্টেশনের প্ল্যাটফর্মে শেষ পর্যন্ত ধরা পড়ে। বারাসাত হলো সেই সমস্ত জাল কারবারিদের একটা হাব। আজকে বারাসাতে খালি যদি বারাসাতের পার্শ্ববর্তী অঞ্চল যদি আপনারা দেখেন, যদি তার দেখবেন কত নতুন সম্পত্তি কেনা হয়েছে, কারা এই জমির মালিক। আগে বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল বেশি, মুসলিমের সংখ্যা ছিল কম। আমরা আবার বলছি কোন মুসলিমের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হোক, ফুলে পেঁপে উঠুক, এটা নিয়ে বিজেপির কোথাও কোনো আপত্তি নেই, সে একজন ভারতবাসী। কিন্তু প্রপার্টি গুলো কারা কিনছে? প্রপার্টি অধিকাংশ বাংলাদেশের লোক কিনছে। এখানে জমি কিনে হিন্দু কিনছে, যারা উপর বাংলায় আছেন এখন থেকে কিনে রাখছেন, জানেন ওখান থেকে একদিন না একদিন চলে আসতে হবে, তারাও কিনছে। সরকারি আমলাদের জমি আছে কিনা খোঁজ নিক না। ডুয়ার্সের অর্ধেকটা তো তৃণমূলের ছোট ছোট কাউন্সিলররা কিনে ফেলেছে। এরকম চলছে গোটা দেশ জুড়ে। বাংলাদেশের এখন বর্তমান কি খবর আপনাদের কাছে আসছে? অনেক তো মানে হিন্দুর এখনো না, হিন্দুদের ওপর বাংলাদেশের নিরবিচ্ছিন্ন অত্যাচার চলেছে। এখনো চিন্ময়ানন্দ কৃষ্ণদাস জেলে আছে, তিনি মুক্তি পাননি। এখনো মন্দির ভাঙা চলেছে, এখনো হিন্দু নারীদের উপর নির্যাতন চলেছে। হিন্দুরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে, কিছু কিছু জায়গায় সমর্থ হচ্ছে, কিছু কিছু জায়গায় প্রতিরোধ ভেঙে দেওয়া হচ্ছে। কারণ সরকার সন্ত্রাসবাদী, যেটা ওই চিটফান্ডের মালিক, আর ওই সেনা এবং পুলিশ যদি ঐক্যবদ্ধভাবে কোনো সম্প্রদায়কে আক্রমণ করে, তো সেখানে বিষয়টি কিছু নেই। বাদবাকি এটা নিয়ে যেটা করবার ভারত সরকার করছেন বা ভারত সরকার ভাবছে, এখন ভারত সরকার কি করছে সেটা ভারত সরকার পাবলিক করবে না, করা সম্ভব নয়। সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন যে তার লেখা লজ্জা নাটকটি হুগলির পান্ডুয়া এবং আরো একটি জায়গায় গোবরডাঙ্গায় অভিনীত হওয়ার কথা ছিল। মমতা ব্যানার্জির পুলিশ সেই নাটক বন্ধ করে দিয়েছে এবং তারা যুক্তি দেখাচ্ছে যে এই নাটক দেখালে নাকি মুসলিম সম্প্রদায় রুষ্ট হবে, দাঙ্গা বাঁধবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কে? কবি সুবোধ সরকার বলেছেন যে মাদার অফ নিও কমিউনিজম। তো যে পথে সিপিআইএম হেঁটেছিল, বুদ্ধদেব ভট্টাচার্য রেড করে লজ্জার পাইরেটেড কপিকে উদ্ধার করতে গিয়ে তিনি লজ্জা উপন্যাসটাকে পশ্চিমবঙ্গ থেকে কার্যত খালি করে দেওয়ার চেষ্টা করেছিলেন। এরপরেও তসলিমা নাসরিনের বইয়ের কয়েকটি পংক্তি, বেশ কয়েকটি প্যারাগ্রাফ বাদ দেওয়ার জন্য তিনি কমিটি পর্যন্ত তৈরি করে একটা লেখকের বই থেকে সেগুলো বাদ দিয়েছিলেন। তো মত প্রকাশের অধিকার তো বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেও বা বুদ্ধদেব আমলেও এখানে ছিল না। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথে হেঁটেই সেই সংখ্যালঘু ব্লক ভোটই এদের আসল লক্ষ্য। সেই জন্যই দেখবেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোনো জায়গায় মোহাম্মদ সেলিম দাঁড়াতে পারলেন না। কোথায় গিয়ে দাঁড়ালেন? মুর্শিদাবাদে। কেন? যাদবপুর নয়? যাদবপুর তো সিপিআইএম অনেক বেশি সংগঠিত, দমদম সিপিএম তো অস্তিত্ব আছে। সুজনবাবু তো এবার 2.5 লক্ষের বেশি ভোট পেলেন, কিন্তু মোহাম্মদ সেলিম যিনি দলের নেতা তিনি কেন গেলেন মুর্শিদাবাদে? কারণ ওই ব্লক ভোট, মুসলমানের ভোট, এটাই এখন পশ্চিমবঙ্গের রাজনীতি। সমিতা, আজকে বি.আর. আম্বেদকর নিয়ে প্রতিবাদ ছিল তৃণমূলের মালদাতে। সেখানে তারা জাতীয় সড়ক অবরোধ করে। আব্দুল রহিম বক্সী, মালদার জেলা সভাপতি, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশের ভাষা মন্তব্য করেছেন। তো করবেই। আরে ওরা তো যে করছে হয় তার পূর্বপুরুষ বাংলাটাকে পাকিস্তানে ঢোকানোর চেষ্টা করেছিল, সেটা পারেনি। মালদা আজকে যে মালদার ভারতবর্ষের মধ্যে আছে, ফারাক্কা ব্রিজটা আছে, তার অবদান হচ্ছে শিবেন্দু শেখর রায়, যিনি সমস্ত বিবাদমান জমিদারদের ঐক্যবদ্ধ করে সমস্ত সুশীল সমাজকে এক জায়গায় করে কলকাতায় নিয়ে এসেছিলেন মেঘনাথ শাহ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জির কাছে, যিনি র্যাডক্লিফ তৈরি করা বেঙ্গল বাউন্ডারি কমিশন যেটা তৈরি হয়েছিল, সেখানে মালদার ইনক্লুশনের পক্ষে যিনি নেতৃত্ব দিয়েছিলেন দিনের পর দিন, যার কারণে আজকে মালদা পশ্চিমবঙ্গের মধ্যে আছে। আর যারা লিগ্যাসি নিয়ে ঘোরাফেরা করছে তারা পিছনের দরজা দিয়ে পাকিস্তানে যেতে চেয়েছে। তাই 17ই আগস্ট আমাদের
যশোর এবং খুলনার হিন্দুদের সঙ্গে কার্যত বৃহত্তর স্বার্থে তাদের স্বার্থের বলি দিয়ে আজকে 17 তারিখে আমাদের মালদা ভারতবর্ষের মধ্যে থাকে। ওখানে যারা ওইসব এখন নেতা হয়েছে ওরা পূর্বপুরুষদের দেখুন পাকিস্তান জিন্দাবাদ করতো, কান মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান স্লোগান দিত। শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে ফের মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে, গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হয়েছে আব্দুল হাইকামকে, এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে যারা মোস্ট ওয়ান্টেড রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাই তো স্বাভাবিক আছে। মৌলবাদীদের কাছে, তালিবানিদের হাতে ক্ষমতা চলে গেছে। যে শ্রীমতী গান্ধী জন্ম দিয়েছিলেন বাংলাদেশের, আজকে তার নামাঙ্কিত লাইব্রেরিটাকে সম্পূর্ণ ভস্মীভূত করে ফেলা হয়েছে। হিন্দুদের দোকানপাট লুট হয়েছে। ওই একটা বিস্কুট আছে আপনারা খান পাতলা পাতলা কিনে আজকে বাজারে, সেই কোম্পানিটায় তো আগুন লাগিয়ে দেওয়া হয়েছে মালিক হিন্দু বলে। তো এইটা তো বাংলাদেশের চেহারা। তো মৌলবাদীরা মৌলবাদীর কাজ করছে। একজন মৌলবাদী ঔরঙ্গজেব যে কাজ করেছিল এরাও সেই কাজ করছে। ঔরঙ্গজেব তো একটা দপ্তর খুলে দিয়েছিল যে অহিন্দুর বাড়িতে, মানে অমুসলমানের বাড়িতে সুন্দরী মেয়ে বউয়ের লিস্ট তালিকা তৈরি করতে হবে, খুঁজে খুঁজে কোন কি নাম দিয়েছিল তাদের তুলে আনতে হবে। ঔরঙ্গজেবের সময় তো ভারতের মহাপেজখানায় আছে, আর এখন ওখানে বাংলাদেশে সেই কাজ করছে। বাংলাদেশের জঙ্গিরা যে ভাষায় কথা বলছে, পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা সেই ভাষায় কথা বলছে। এবার আপনারা চিন্তা করুন কোন দেশে থাকবেন। দেশের শিক্ষা ব্যবস্থা একটা বড় বদলানো কেন্দ্র। সাসপেন্ড প্রথাটা সামান্য একটু হেরফের করলো, পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিয়ে পাস করতে হবে, এটা সিদ্ধান্ত হলো। কি বলবেন এই যে সাসপেন্ড প্রথা? দেখুন, শিক্ষা ব্যবস্থা আবর্তিত হয়, প্রবর্তিত নয়। তো স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের সেখানে এক্সপেরিমেন্ট চলতে থাকে। আজকে সারা পৃথিবী যখন একটা মানে ছাতার নিচে এসে গেছে, তো কোনো শিক্ষাকে শুধু প্রতিযোগিতামূলক নয়, এই শিক্ষার একটা শিক্ষার বিশ্বায়নের ক্ষেত্রে আমাদেরও ছাত্রছাত্রীদের সেই জায়গায় নিয়ে যেতে হবে, একপার করতে হবে। তো তার জন্য কেন্দ্র সরকার চিন্তা ভাবনা করেছে, সেক্ষেত্রে একটা পদক্ষেপ নিয়েছে। এবার যারা শিক্ষাবিদ আছেন তারা তা নিয়ে মন্তব্য করুন। বাংলাদেশের যে বেশিরভাগ দখল করে নেওয়ার জেরে যারা রোহিঙ্গারা রয়েছে, ইউনূস সরকার বাংলাদেশে তাদেরকে প্রবেশ করতে দেবে না, সেক্ষেত্রে কি বাংলায় এই রোহিঙ্গাদের আরো বেশি ভিড় বাড়বে বা তারা কি এই সীমান্তে আসতে পারে? না, একমাত্র দেশ হচ্ছে ভারতবর্ষ, আর একমাত্র দেশের মধ্যে একমাত্র রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে রোহিঙ্গারা হচ্ছে ওয়েলকাম গেস্ট। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে রোহিঙ্গাদের জন্য প্রকাশ্যে দানপাত্র বসানো হয়। এবার ভারতবর্ষটাকে যদি ভারতবর্ষের মানুষ মনে করে ধর্মশালা বানিয়ে রাখবো, পরবর্তীকালে ফ্রান্সের যে অবস্থা হয়েছে, জার্মানির যে অবস্থা হয়েছে, গোটা ইউরোপ আজকে যার কবলে এসে গেছে, যেভাবে কানাডার সরকারকে কার্যত আত্মসমর্পণ করতে হচ্ছে, ভারতবর্ষ সেই জায়গায় যাবে। আর এখানকার অধিকাংশ নেতারা সেটাই চাইছেন, কিন্তু তারাই প্রথম মার খাবেন। তাদের জমি জায়গা আছে, পালিয়ে যাবেন। এই যেমন বাংলাদেশের এত নেতা দেখছিলেন না, আওয়ামী লীগের, কোথায় যেতে পারছে না কেউ, 4,000-5,000 টাকার জন্য ঘুরে বেড়াচ্ছে দরজা দরজা ভারতবর্ষ, এদিক ওদিক ঘুরছে। কারণ কি? সবাই এস্টাবলিশমেন্ট আছে, বাংলাদেশে নয়, আমেরিকায় আছে, ব্রিটেনে আছে, কানাডায় আছে, ওরা ওদের এখন নিচ্ছে না। এরা পড়ে গেছে বিপদে, চিকিৎসা করতে আসতে পারছে না ভারতবর্ষে। কেউ ভারতবর্ষে ঢুকে এদিক ওদিক আছে, কিন্তু তাও পৌঁছতে পারছে না ম্যাড্রাসে। এই তো পরিস্থিতি। আচ্ছা, একদম লোকাল একটা ইস্যু, হুগলি গোঘাটে একটা ঘটনা ঘটেছে যে সরকারি জমির পাট্টা যারা পাওয়ার কথা, তারা সরকারের বিভিন্ন দপ্তরে গিয়ে সেই পাট্টা চাইছিলেন বলে শাসক দল মধ্যযুগীয় কোথায় গোটা যারা পাট্টা পাবেন তাদেরকে বয়কট করে দেওয়া হয়েছে, তাদের একেবারে ধূপানাপিত বন্ধ করে দেওয়া হয়েছে। তোর মধ্যে কি ভুল কি করেছে? তৃণমূল কংগ্রেসকে তৃতীয়বারের জন্য নির্বাচিত করেছে, সরকার চাইছে না পাট্টা দিতে, তারা বলছে আমাদের পাট্টা দাও। সরকার আর তৃণমূল তো এক ব্যবস্থা নিয়ে নিয়েছে। এটা তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, এটা তৃণমূল কংগ্রেস সরকার। তৃণমূল কংগ্রেস সরকার তৃণমূলের মধ্যে ধোপা নাপিত বন্ধ করে দিয়েছে। পয়সা দিলে আবার খুলে দেবে, জরিমানা দিলে আবার 5,000 10,000 করে নেবে, ওখান থেকে ওটা রোজগার আছে, ভাগ আছে। মিঠুন চক্রবর্তী আজ বর্ধমানে গিয়ে বলেছেন বিজেপি সংগঠন নিয়ে আমি একদম সন্তুষ্ট নই। আচ্ছা, মিঠুন চক্রবর্তীর বিষয়টা আলোচনার জায়গা না। মিঠুন চক্রবর্তী ওটা আমাদের পার্টি। হ্যাঁ, না বাংলাদেশ হয়ে যাবে। আর ঠিকই বলছেন, পার্টির কথাই বলেছেন, এটা ভালো কথা। সবাইকে মিলে লড়তে হবে, তোমাকেও নিয়ে লড়তে হবে, নাহলে বাংলাদেশ হয়ে যাবে।
আমি তোমার টিভির একজন সঞ্চালিকাকে বলছিলাম যে আপনি এখানে আমাকে প্রশ্ন করছেন, এত প্রশ্ন করবেন না, কারণ কিছুদিনের মধ্যে আপনাকে বোরখা পরে বাড়ি থেকে বেরোতে হবে, তাহলে তো বেরোতে পারবে না। তথাগতরা বলছেন যে পূর্ণ সোনার সভাপতি নেই, তারপর লোক ওটা পার্টি বুঝবে, ওটা পার্টির নিয়ম চিন্তা ভাবনা আছে, পার্টি বুঝবে। এত বড় পার্টি, পৃথিবীর বৃহত্তম পার্টি জানে। শ্রমিকদের সেটা হচ্ছে বাংলাদেশে দেখা যাচ্ছে এখন হঠাৎ করে একাধিক জমি গোষ্ঠীদের একসঙ্গে গেছে আরেকটা আক্রমণ করতে হবে। এই যে রিজয়নিং বা রিগ্রুপিং তৈরি হচ্ছে, কেন হচ্ছে? রিগ্রুপিং আর রিজয়নিং যাই করুক, ভারতবর্ষ দুটো বর্ডার বন্ধ করে দিলে পশ্চিমবঙ্গের ওটা এমনি শুকিয়ে মরে যাবে। ওদের নিয়ে কেউ কোনো চিন্তা ভাবনা করছে না। ওরা ছোটবেলা থেকে তাদের শেখানো হয়েছে যে অন্যের মুসলমানের মৃতদেহ যখন রাস্তা দিয়ে যাবে তখন তার দিকে তাকিয়ে বলবে ফিনারে জাহান্নাম খালেদুন ফিফা। এই শিক্ষা যদি কোনো শিশু মনে ঢুকে যায় তাহলে স্বাভাবিকভাবেই যাদের র্যাডিক্যালাইজেশন হয়ে গেছে তারা এই ভাষাতেই কথা বলবে। এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশ অফিসিয়ালি শেখ হাসিনার প্রত্যাবর্তন চেয়ে ভারত সরকারকে চিঠি পাঠান ইতিমধ্যে, এবং সেটা গভর্নমেন্টের তরফে কনফার্ম করা হয়েছে। কি বলবেন এটা নিয়ে? যা বলার ভারতের বিদেশ মন্ত্রক বলবে। পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র এ নিয়ে কি বলতে পারে বলুন? নানুরে কাজল শেখ অনুগত ব্লক সভাপতি, সে বলেছে যে আমরা নানুরে একটাই নেতা কাজল শেখ, আমরা আর কোন নেতা মানি না। নানুরে কাজল শেখ অনুগামী ব্লক সভাপতি, বি.আর. আম্বেদকর নিয়ে একটা প্রতিবাদ সভা ছিল, সেখানে কাজল শেখও বি.আর. আম্বেদকর ঢুকে পড়েছে। চমৎকার। বি.আর. আম্বেদকর কে ছিল জিজ্ঞেস করুন তো একটু। সেখানে বলেছে যে এখানে নানু আমরা কাজল শেখ ছাড়া কোনো, যদি সবাই চোখে কাজল লাগিয়ে নিতে চায় তাহলে আপনি কি করতে পারেন? তো আপনার কিছু করার নেই, ওটা ওদের পারিবারিক ব্যাপার, ওরা সব এক। ওই কাজলও যা, অনুব্রতও তাই, আর অনুব্রতও যা, তৃণমূল কংগ্রেসের নেতারাও তাই, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের শেষ প্রশ্ন, ফের পিছনে পড়ে ইডির শিক্ষা দুর্নীতি মামলার চার্জ করা হবে, কারণ মানিক কুন্দল তাপস সহ মোট 9 জন তারা এই মামলায় অব্যাহতি চাইলেন, এবং তারা বললেন পার্থ চট্টোপাধ্যায় একমাত্র সুপ্রিম কোর্টে গিয়েছেন, এই ক্ষেত্রে যদি চালকরণ করতে হয় বাংলাকে চালকরণ করা হবে। কি বলবেন? দেখুন, এটা সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া। আর ইডি সিবিআই এর প্রশ্ন শুনতে শুনতে, কথা শুনতে শুনতে আমরা বিরক্ত, ক্লান্ত, বিধ্বস্ত। আমাদের আর পারা যাচ্ছে না। আমরা চাই এই তদন্ত তাড়াতাড়ি শেষ হোক। অনেক হয়েছে চোর পুলিশ খেলা, এবার চার্জশিট দিক, কার অনুমোদনে পার্থ চট্টোপাধ্যায় কাজ করেছিলেন তার নাম সামনে আসুক। প্রকাশ্যে ইডি এবার অন্তত আদালতের কাছে জানান যে কথা ফিরহাদ হাকিম প্রথম দিন বলেছিলেন, যদি কিছু ভুল হয়ে থাকে সেটা পার্থ চ্যাটার্জির ভুল হয়, সেটা আমাদের সকলের ভুল, আমাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত, কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা ফিরহাদ হাকিম বলেছিলেন। ইডির চার্জশিটে সেটার যেন উল্লেখ থাকে, এটাই আমরা চাই। সৌমিত্র খান আজ ফেসবুক লাইভ করেছেন এবং ফেসবুক লাইভে তিনি বলেছেন যে বিজেপির প্রত্যেক নেতা তাদের 50 জন অন্তত মেম্বারশিপ নিয়ে করা উচিত, নাহলে অদূর ভবিষ্যতে তাদের পদ যদি না থাকে সেটা নিয়ে তারা প্রশ্ন করা বা তোলার অধিকার পাবেন না। বলে দিয়েছে তো, ঠিকই বলেছে, ভুল কি বলেছে? ওই একই জায়গায় সব বিরোধীরা বলছে পৌষ মেলাতেও আপনারা রাজনীতি থেকে ছাড়ছেন না, পৌষ মেলাতেও আপনারা সদস্য। আমরা কি বলেছি যে সব যাত্রা আর শ্রাদ্ধানুষ্ঠান ছাড়া সব জায়গায় সদস্যকরণ চলবে। তা আমিও তো সব জায়গায় গিয়ে চল, জন্মদিনে করছি, বিয়েতে করলাম, গায়ে হলুদে করছি তো। আবার বলছি, সব যাত্রা ছাড়া আর শ্রাদ্ধানুষ্ঠান ছাড়া সমস্ত জায়গায় মেম্বারশিপ চলবে, সেখানেও মেম্বারশিপ হবে। এই তো কালকে অনুকূল ঠাকুরের বিরাট বড় সমাবেশ, আমি বলে এলাম সবাই ঢুকে